নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলা তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা সিবিআই এর। শুক্রবার দুপুর 2টোর পর অতীনের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছায় সিবিআই 3টে গাড়ি, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সুপ্রিম কোর্টের বিচারপতি দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। বন্ধুর হাতে খুন আরেক বন্ধু, তৃতীয় ব্যক্তি হিসেবে ঝগড়া থামাতে গিয়ে মৃত্যু যুবকের। হাওড়ার লিডুয়ার পটুয়াপাড়ার ঘটনা, গ্রেপ্তার অভিযুক্ত। মাসের শেষে শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো অনেকক্ষণ বন্ধ থাকবে জানালো কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। দেখা করতে পারেন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে। ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনা, দায়িত্ব নিতে প্রস্তুত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় উঠেছে প্রেসিডেন্টের স্বাস্থ্য। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। শুক্রবার দুপুর 2টোর পর অতীনের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআইয়ের 3টি গাড়ি, ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। শুরু হয়েছিল জিজ্ঞাসাবাদ। শুক্রবার দুপুর 2টোর পর অতীনের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআইয়ের 3টি গাড়ি, ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। আরজিকরে ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির বিষয়টি। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থ নয়ছয় করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলাটি তদন্তও করছে সিবিআই। এই মামলায় গ্রেফতার করা হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এখনও তিনি জেলে। প্রথম থেকে আরজিকরের দুর্নীতি প্রসঙ্গে একাধিকবার অতীনের নাম এসেছে। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। সূত্রের খবর, শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে আগেই অতীনকে জানানো হয়েছিল সিবিআইয়ের তরফে। সেই অনুযায়ী দুপুরে কেন্দ্রীয় আধিকারিকেরা তার শ্যামবাজারের বাড়িতে যান। সিবিআইয়ের দলে রয়েছেন আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসার সহ সিবিআইয়ের উচ্চপদস্থ একাধিক আধিকারিক। কিছুদিন আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। সেখানে যে আধিকারিক ছিলেন, অতীনের বাড়িতেও তিনি রয়েছেন। সন্দীপ সহ 5 জনের বিরুদ্ধে আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন করেছে সিবিআই। আলিপুর আদালতে এই মামলা এখন বিচারাধীন। আরজিকরে 2024 সালের 9 আগস্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজাও দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি আর্থিক দুর্নীতির মামলাটি এখনও চলছে। ধর্ষণ খুনের মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে তদন্তও চালাচ্ছে সিবিআই। আরজিকরের ঘটনার পর শহর জুড়ে যখন প্রতিবাদের ঢল নেমেছিল, সেই সময় 14 আগস্ট রাত দখল কর্মসূচির মাঝে হাসপাতালে তাণ্ডব চালিয়েছিল একদল দুষ্কৃতী। ভাঙচুর করা হয়েছিল হাসপাতালে। সেই সময়েও অতীনের দিকে আঙুল তুলেছিল বিরোধীরা। সেই ভাঙচুরের ঘটনার তদন্তভার রয়েছে কলকাতা পুলিশের হাতে। হাই নিউজ নেটওয়ার্ক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। সুপ্রিম কোর্টের বিচারপতি দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের কলমের এক আঁচড়ে চাকরি চলে যায় অন্তত 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর। বাতিল হয়ে যায় 2016 সালের গোটা প্যানেল। এসএসসি সুপ্রিম কোর্টকে নির্দেশ দেয়, আগামী ডিসেম্বরের মধ্যে আবারও পরীক্ষা নিতে হবে। সেই অনুযায়ী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও শেষ। তবে যোগ্যদের দাবি, একজন অযোগ্যকেও এসএসসি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না। এই দাবিতেই বৃহস্পতিবার যেন শিলমোহর দেয় সুপ্রিম কোর্ট।
দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই দাগিদের তালিকা প্রকাশ করা হবে। তিনি নিশ্চিত করেন, কোনো দাগি প্রার্থী আবেদন করলেও তিনি অ্যাডমিট পাননি। একজনও দাগি প্রার্থী পরীক্ষায় যাতে বসতে না পারেন তা নিশ্চিত করার নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। এদিন আদালতে যোগ্য প্রার্থীরা দাবি করেন, যদি দাগিদের চিহ্নিত করাই হয় তবে আর কেন তাদের পরীক্ষা দিতে হবে? তবে সে দাবি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানায়, পরীক্ষা দিতেই হবে। তার মাধ্যমে সফল প্রার্থীরা ফের নিয়োগের সুযোগ পাবেন বলেই জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তাতে অবশ্য ফের হতাশ চাকরিহীনরা, কারণ শুরু থেকে পুনরায় পরীক্ষায় বসার বিরোধী তারা। কোনোভাবেই পরীক্ষা দিতে রাজি নন। সে কারণে বহু যোগ্য চাকরিহীন ফর্ম ফিল আপও করেননি। সুতরাং এখনও অনিশ্চিত তাদের ভাগ্য। হাই নিউজ নেটওয়ার্ক। ভিনরাজ্যে বাঙালি হেনস্থা, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, অপরাজিতা বিল ফেরত পাঠানো সহ একাধিক ইস্যুতে প্রস্তাব আনতে আগামী মাসে বিশেষ অধিবেশন বিধানসভায়। সেপ্টেম্বরে 3 দিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন করে এসব ইস্যুতে প্রস্তাব আনতে তৎপর রাজ্যের শাসক দল। ভিনরাজ্যে বাংলা ও বাঙালির উপর অত্যাচার, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, অপরাজিতা বিল ফেরত পাঠানো সহ একাধিক ইস্যুতে প্রস্তাব আনতে আগামী মাসে বিশেষ অধিবেশন বসছে বিধানসভায়। আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের গোড়ায় 3 দিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন করে এসব ইস্যুতে প্রস্তাব আনতে তৎপর রাজ্যের শাসক দল। সূত্রের খবর, সেপ্টেম্বরের 1, 2 এবং 4 তারিখ বসবে অধিবেশন। সূত্রের খবর, এই বিশেষ অধিবেশনে বাঙালি হেনস্থা নিয়ে নিন্দা প্রস্তাব আনা হতে পারে। এছাড়া এসআইআর এর প্রতিবাদ ও অপরাজিতা বিল নিয়ে আলোচনার সম্ভাবনা। সম্প্রতি ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে। বাংলায় কথা বললে জুটছে বাংলাদেশি তকমা। সন্দেহের বশে পুশব্যাকের ঘটনাও ঘটেছে। এই নিয়ে বড়সড় প্রতিরোধ গড়ে তুলেছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে ব্লকে ব্লকে। বিপদে পড়া পরিযায়ীদের সাহায্য করতে শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারা ফিরে এলে 1 বছর পর্যন্ত মাসে 5,000 টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বাঙালি হেনস্থা নিয়ে প্রস্তাব এনে আলোচনা করতে চায় রাজ্য সরকার। আলোচনায় অংশ নেবেন তৃণমূল এবং বিজেপির বিধায়করা। সেই উদ্দেশ্যে আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 3 দিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। 1, 2 এবং 4 তারিখ হবে অধিবেশন। মাঝে 3 তারিখ করম পুজোর জন্য সরকারি ছুটি, বন্ধ থাকবে বিধানসভা। শুধু বাঙালি ইস্যুই নয়, জানা যাচ্ছে এসআইআর এর বিরোধিতায় যেমন দিল্লিতে প্রতিবাদ সংগঠিত করছে তৃণমূল, তেমনি বিধানসভাতেও এই নিয়ে প্রতিবাদ জানানো হবে এই বিশেষ অধিবেশনে। এছাড়া নারীর ওপর অত্যাচার রুখতে ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ডের প্রস্তাব সম্বলিত যে বিলটি পাশ হয়েছে বিধানসভায়, তা সই না করে রাজ্যপালের ফেরত পাঠানো নিয়েও এই অধিবেশনে আলোচনার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ একাধিক ইস্যুতেই পুজোর আগে বিধানসভার এই বিশেষ অধিবেশন। হাই নিউজ নেটওয়ার্ক। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এবার রাজ্যের এক বিজেপি নেতার বিপুল অঙ্কের অবৈধ লেনদেনের অভিযোগ প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অভিযোগ সত্যি হলে ইডি, সিবিআই যথাযথভাবে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিক, এই আবেদনও জানিয়েছেন কুণাল ঘোষ। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে নতুন করে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এবার রাজ্যের এক বিজেপি নেতার বিপুল অঙ্কের অবৈধ লেনদেনের অভিযোগ এলো প্রকাশ্যে। তার অবৈধ কারবার নিয়ে সম্প্রতি দায়ের হওয়া অভিযোগের কপি হাতে পেয়েছেন বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেল পোস্টে কারো নাম না করেই বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে এনেছেন। অভিযোগ সত্যি হলে ইডি, সিবিআই যথাযথভাবে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিক, এই আবেদনও জানিয়েছেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। তাতে লেখা, ইডি ও সিবিআই এর কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে এক বিজেপি নেতার 100 কোটি টাকার অবৈধ লেনদেনের কথা উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী ওই নেতার বেআইনি সম্পত্তি সংক্রান্ত আদান প্রদান হয়েছে। যদিও কুণাল ঘোষের দাবি অভিযোগের কপি তার হাতে এসেছে, কিন্তু তার সত্যতা তিনি যাচাই করেননি। পোস্টে তার দাবি, অভিযোগ যদি সত্যি হয় তাহলে যেন ইডি, সিবিআই যথাযথভাবে তদন্ত করে। সদ্যই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি।
তার আদি গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। আপাতত তিনি ইডির হেফাজতে রয়েছেন। পুজোর ঠিক আগে দুর্নীতি ইস্যুতে ইডির এই অতি সক্রিয়তার মাঝেই বিজেপি নেতার 100 কোটি টাকার লেনদেন নিয়ে অভিযোগ প্রকাশ্যে এলো। যদিও অভিযোগের সত্যতা যাচাই করেননি বলে জানিয়েছেন কুণাল ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি, একটি নয় একাধিক। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টি হয়। অল্প সময়ে অত্যাধিক বৃষ্টির কারণে ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি, একটি নয় একাধিক। শুক্রবার সকালে সেই রাজ্যের রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টি হয়। অল্প সময়ে অত্যাধিক বৃষ্টির কারণে ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। রাস্তায় ধস নামায় অনেকে আটকে পড়েছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়েছে বলেই জানা গিয়েছে। রুদ্রপ্রয়াগ জেলায় অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে জলস্তর ক্রমশই বাড়ছে। কেদারনাথ উপত্যকায় নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে একটি সেতুও। ক্রমশ নদী এবং ছোট নালাগুলির জল ঢুকছে লোকালয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলেই জানিয়েছেন ধামি। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব এবং জেলা শাসককে। মেঘভাঙা বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ জেলার বাসু কেদার এলাকা আর চামোলি জেলার দেবল এলাকা। দেবলে এক দম্পতি জলের তোড়ে ভেসে গিয়েছে, এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপে চাপা পড়ে কয়েকজন আহত হলেও তাদের সকলকেই উদ্ধার করা গিয়েছে। তবে অন্যত্র সবাইকে উদ্ধার করা গিয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। যে বাড়িগুলিতে জল ঢুকেছে সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডুবে গিয়েছে রুদ্রপ্রয়াগের হনুমান মন্দিরও। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর।